মিশর উত্তর পূর্ব আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। দেশটি ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির জন্য বেশ পরিচিত। মিশরে রয়েছে হাজার বছর পুরনো সভ্যতার ধ্বংসাবশেষ, যেগুলো দেখলে সহজে অনুমান করা যায় একসময় কতটা উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল সেখানে। নীল নদের তীরে অবস্থিত এই দেশটি যুগে যুগে তার অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখেছে। অর্থনৈতিক দিক বিবেচনায় মধ্যমায়ের দেশটির শিক্ষা ব্যবস্থাও বেশ উন্নত। মিশরে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। প্রায় ১৫০০ বছর ধরে আল আজহার বিশ্ববিদ্যালয় ধর্মীয় জ্ঞানের চর্চা অব্যাহত রয়েছে। কালের পরিক্রমায় মিশরের শাসক পরিবর্তিত হলেও প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক শাসক গোষ্ঠী আল আজহারের পৃষ্ঠপোষকতা করেছেন বলেই সাধারণ একটি মসজিদ আজ বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি একটি সুসংগঠিত ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন, যা তার পরবর্তী ৪ খলিফার সময় ফারস ছাড়িয়ে জেরুজালেম পর্যন্ত বিস্তার লাভ করে। এরপর বৃহৎ ইসলামী সাম্রাজ্যে বেশ কয়েকটি বিভাজন দেখা দেয়, যারা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। এইসবের মাঝে উল্লেখযোগ্য দুটি শাসন ব্যবস্থা ছিল আব্বাসীয় খেলাফত ও ফাতেমি খেলাফত। ৯৬৯ খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফতের কাছ থেকে ফাতেমি খেলাফতের শাসক আল মুইজলিদ্দিন মিশর জয় করে নেন। এরপরে মিশরকে ফাতেমি খেলাফতের রাজধানী করা হয়। ফাতেমি খেলাফতের রাজধানী হওয়ার পরে মিশরকে ঢেলে সাজানো হয়। নতুন রাজধানী নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ফাতেমি সেনানায়ক জাওহর সিসিলিকে। তিনি আব্বাসীয় আমলের মিশরকে সংস্কার করে গড়ে তোলেন ফাতেমি খেলাফতের প্রশাসনিক কার্যালয়, নির্মাণ করেন নান্দনিক অট্টালিকা ও বিভিন্ন স্থাপত্য। শহরের নাম পরিবর্তন করে রাখা হয় আল কায়রো। জাওহর সিসিলি নগর পরিকল্পনায় বিশেষভাবে একটি মসজিদের ডিজাইন যুক্ত করেন, যার পরিকল্পনা অনুসারে গড়ে ওঠে ফাতেমি প্রশাসনের কেন্দ্রীয় মসজিদ জামিউল কায়রো। পরবর্তীকালে জামিউল কায়রোর নতুন নামকরণ হয় আল আজহার। আল আজহার শব্দটি এসেছে আল জাহার থেকে, যার অর্থ দাঁড়ায় আলোকময় বা আলোকবর্তিকা। জামিউল কায়রো থেকে আল আজহার নামকরণ নিয়ে ইতিহাসে দুটি মতবাদ দেখা যায়। কোনো ইতিহাসবিদ মনে করেন আল আজহার মসজিদের পারিপার্শ্বিক নান্দনিকতার জন্য এর নাম আল আজহার, তবে অধিকাংশের মতে আল আজহার নামকরণ করা হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা আল জাহার রাদিয়াল্লাহু আনহা এর নামানুসারে, তার সম্মানার্থে। নামকরণ নিয়ে মতভেদ থাকলেও এটা ঠিক যে তৎকালে আল আজহার মিশরকে সত্যিকার অর্থে জ্ঞানের আলোয় আলোকিত করেছিল। ফাতেমিরা যখন মিশর জয় করে নেয় তখন সেখানকার অধিকাংশ ছিল সুন্নি মুসলিম, এদিকে ফাতেমিরা ছিল শিয়া মুসলিম। সেই সময় শিয়া মতবাদ সম্পর্কে মিশরের সুন্নি মুসলিমদের তেমন ধারণা ছিল না, ফলে মুইজলিদ্দিন শীঘ্রই একটি হালকা শিক্ষাকেন্দ্র নির্মাণের আদেশ দেন, যেন সেখানে শিয়া মতবাদ চর্চা করা যায়। ৯৭৫ সাল আল আজহারের প্রাঙ্গণে গড়ে ওঠে একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন মুইজলিদ্দিনের বিশ্বস্ত বন্ধু আলী ইবনে আল নোমান, যিনি সেখানে আল ইকতিসার নামের একটি বই দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। আল ইকতিসার ইসমাইলি শিয়া মতবাদের প্রসিদ্ধ একটি গ্রন্থ। আল আজহার মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠে শিয়া মতাদর্শিক শিক্ষা কেন্দ্র। ৯৯৮ সাল মিশরে ফাতেমি খেলাফতের ২৯ বছর পেরিয়ে গেছে। মুইজলিদ্দিন আল আজহার মসজিদের যে ইসমাইলি শিয়া শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন তা এখন মিশরে বেশ পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, তবে বাগদাদের আব্বাসীয় খেলাফতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো জনপ্রিয় নয়। ইয়াকুব ইবনে কিলিস ফাতেমি সাম্রাজ্যের একজন বিচক্ষণ মন্ত্রী। তিনি বুঝতে পারলেন আল আজহারের জনপ্রিয়তা বাড়াতে হলে শিক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি, কারণ তখন পর্যন্ত আজহারে কেবল ইসমাইলি শিয়া মতবাদী শিক্ষা দেওয়া হতো। ইয়াকুব তার পরিকল্পনা খলিফা আজিজ বিল্লাহকে জানালে খলিফা অত্যন্ত আগ্রহী হয়ে ইয়াকুবের পরিকল্পনা বাস্তবায়নের আদেশ দেন। ৯৯৮ সালের পর আল আজহারকে তাই নতুন করে সাজানো হয়। ইসমাইলি শিয়া মতবাদের পাশাপাশি যোগ হয় আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়সমূহ। নির্দিষ্ট করে শিক্ষা ব্যবস্থার নীতিমালা প্রণয়ন করা হয়, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রক্রিয়ায় যা যা থাকা প্রয়োজন মোটামুটি তার সবই যুক্ত করা হয়। খলিফা মুইজলিদ্দিনের প্রতিষ্ঠিত আল আজহারের ছোট খানকা রূপান্তরিত হয় বিশ্ববিদ্যালয়ে। মিশরে ৯৬৯ সালের পর যে ফাতেমি খেলাফত শুরু হয় তার অবসান ঘটে ১১৭১ সালে। সালাউদ্দিন আইয়ুবী ফাতেমিদের ক্ষমতাচ্যুত করে মিশরে পুনরায় সুন্নি শাসন প্রতিষ্ঠা করেন। এই সময় তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত করেন, কেননা আজহারে অন্যান্য বিষয়ের পাশাপাশি ভীষণ গুরুত্বের সাথে শিয়া মতবাদ শিক্ষা দেওয়া হতো। কিছুদিন পরে শিয়া মতবাদের বিষয়গুলোকে বাদ দিয়ে নতুন করে আল আজহার বিশ্ববিদ্যালয় চালু করা হয়।
পুরো আরব বিশ্ব জুড়ে অধিকাংশ মুসলিমে ছিল সুন্নি মতাদর্শে বিশ্বাসী, অন্যদিকে শিয়ারা ছিল সংখ্যালঘু। মূলত এই কারণে আল আজহার বিশ্ববিদ্যালয়কে ফাতিমি শাসকরা ঢেলে সাজালেও এর গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। মিশরে আইয়ুবী শাসন শুরু হলে সুন্নি মুসলিমদের কাছে আল আজহারের গুরুত্ব বাড়তে থাকে। তবে আল আজহার এখন যতটা বিখ্যাত বা গুরুত্বপূর্ণ তা অর্জন করতে আরও অনেক সময় লেগেছিল। মধ্যযুগে পুরো পৃথিবীর ইতিহাসে চোখ বুলালে দেখা যাবে মৌসুমী বৃষ্টির মতো ক্ষমতার পালাবদল হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী ফাতিমিদের পতন ঘটান, কিন্তু কিছুকাল পরে মামলুকদের উদ্যানে মিশরে আইয়ুবী শাসনেরও অবসান হয়। আল আজহার প্রতিষ্ঠার পর মিশরের শাসন ব্যবস্থা যতবার পরিবর্তিত হয়েছে, ঠিক ততবারই আজহার বিশ্ববিদ্যালয়েরও আমূল পরিবর্তন ঘটেছে। সবচেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন আসে মামলুক শাসনামলে। অনেক ঐতিহাসিক মামলুক শাসনামলকে আল আজহারের পুনর্জাগরণ বলে উল্লেখ করেছেন। মিশরে যখন মামলুক সুলতান বাইবার্সের শাসন চলছে, তখন মঙ্গল তাণ্ডবে চলছে অর্ধেক পৃথিবী। সেই সময়টায় মঙ্গল আক্রমণে পতন হয় আব্বাসীয় খেলাফতের। সেই সাথে আব্বাসীয়দের রাজধানী বাগদাদ নগরীকে ধুলে মিশিয়ে দেয় মঙ্গল বাহিনী। শুধু বাগদাদ নয়, পুরো মধ্য পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয় মঙ্গল আক্রমণে। মঙ্গল বাহিনী তখন পুরো মধ্য পৃথিবী ধ্বংস করে দিলেও মিশরে পৌঁছাতে পারেনি। ফলে বাগদাদ ভিত্তিক মুসলিমদের যে শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল, তারা সকলে মিশরে আশ্রয় গ্রহণ করে। বাগদাদ সহ মঙ্গল রোশানলে বেঁচে যাওয়া অধিকাংশ মানুষই মিশরে স্থানান্তরিত হয়। এতে করে তৎকালের অধিকাংশ জ্ঞানী ব্যক্তি ও বিভিন্ন সংস্কৃতির মানুষের সমন্বয় মিশর যেমন বৈচিত্র্যময় হয়ে ওঠে, তেমনি আল আজহার বিশ্ববিদ্যালয়ও পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। সেই সাথে সুন্নি মুসলিমদের প্রধান শিক্ষা কেন্দ্রের খেতাবটাও জুটে যায় তখন থেকেই। মামলুকদের পর মিশরের ক্ষমতা চলে আসে ওসমানীয় শাসনের অধীনে। মামলুক আমলে যে অভিজাত্যের ছোঁয়া আল আজহার পেয়েছিল, এই আমলেও তা বজায় থাকে। তৎকালের বিখ্যাত মুসলিম আলেমরা আজহারে শিক্ষকতা করেছেন। সেখান থেকে পড়াশোনা শেষ করে মুসলিম বিশ্বে বিখ্যাত হয়েছেন এমন গুণীজনের সংখ্যাও অনেক। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিরাষ্ট্রের মতবাদ ব্যাপক জনপ্রিয়তা লাভ করলে 1922 সালে মিশরও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1962 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আল আজহার বিশ্ববিদ্যালয়কে জাতীয়করণ করেন। সেই সাথে ধর্মীয় বিষয়ের সাথে ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা, প্রকৌশল ইত্যাদি বিষয় সংযোজন করেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় 54,000 শিক্ষার্থী রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। 81টি পৃথক অনুষদে রয়েছে 359টি বিভাগ, যেখানে নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা 8টি অনুষদ। এতগুলো বিভাগের জন্য শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। প্রায় 5,000 শিক্ষক যুক্ত আছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সাথে। এই বিশ্ববিদ্যালয়টি বর্তমান আরব বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এছাড়াও সারা বিশ্বে আল আজহার বিশ্ববিদ্যালয় বেশ সুনামের সাথে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।